নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কর্ণ সুবর্ণর কড়ির গল্পগুচ্ছ। আজ নতুন এক গল্প, পঞ্চম গল্প, মালিনী মঞ্জরি। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করি। মালিনী মঞ্জরি। চোখ মেলে সে প্রথমে কিছুই মনে করতে পারল না। সে যেখানে শুয়ে আছে তার চারপাশে খেলা করছে আধো অন্ধকার। তার মনে হলো যেন সে শতাব্দীর পর শতাব্দী ধরে ঘুমিয়েছিল। যুগ যুগ ধরে এক অতুলান্ত ঘুমের সমুদ্র অতিক্রম করে এসে সব শেষে পাড়ে উঠে চোখ মেলল। অন্ধকার যেন একটু হালকা মনে হয়। মাথাটা তুলতে গিয়ে বেশ ভারী মনে হলো। সে ভাবার চেষ্টা করল, সে কে, কোথায় শুয়ে আছে সে? বেশ কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকার পর প্রথমে একসময় তার নিজের নামটা মনে পড়ল। তার নাম চম্পক, চম্পক সিংহ। এরপর নিজের পরিচয়টাও তার মনে পড়ে গেল। মরুময় বিকানিরের বাসিন্দা সে। কিশোর বয়সে এক পরিচিত ব্যক্তির সঙ্গে বিকানির থেকে সে এসেছিল অম্বর রাজ্যে। তারপর থেকে সে অম্বর রাজ্যেই স্থায়ীভাবে থাকতে শুরু করলো। পেশায় একজন শিল্পী সে। পাথর কুঁদে মূর্তি নির্মাণ করে চম্পক। মানুষের মূর্তি, পশু পাখির মূর্তি, শ্বেত পাথরের মূর্তি, বেলে পাথরের মূর্তি। আর সেসব মূর্তি স্থান পায় অম্বর প্রাসাদের আনাচে কানাচে, প্রাসাদ সংলগ্ন সুরম্য বাগিচাতে দৃষ্টিনন্দনের জন্য। আত্মপরিচয় স্মরণে আসার পর চম্পক কিছুটা যেন আশ্বস্ত বোধ করতে লাগলো। মাথাটা একপাশে সে কষ্ট করে ঘোরালো। গরাদ বসানো গবাক্ষ দিয়ে ক্ষীণ আলো প্রবেশ করতে শুরু করেছে কক্ষে। চাঁদের আলো। তা দেখে চম্পক বুঝতে পারল এখন রাত। কিন্তু এ কক্ষ তো অম্বর কেল্লার শিল্পী মহল্লার তার নিজের শয়নকক্ষ নয়। তার কক্ষের বাতায়ন অমন লৌহ শলাকা সমৃদ্ধ নয়। মর্মর পাথরের চাদরের জাফরি বসানো তার গবাক্ষে। চম্পক নিজের হাতেই বানিয়েছিল সেটা। তবে এ কোন কক্ষ? তাছাড়া তার কক্ষে কোনো পালঙ্ক ছিল না। কিন্তু সে বর্তমানে এক লৌহ নির্মিত ক্ষীণকায় পালঙ্কে শুয়ে আছে। ইতিপূর্বে এ ধরনের পালঙ্ক আগে দেখেনি সে। চম্পক বুঝতে পারল এ তার শয়নকক্ষ নয়। তবে সে কোথায়? বাতায়ন দিয়ে কক্ষে প্রবেশ করা আলোর রেখার দিকে তাকিয়ে চম্পক ভাবার চেষ্টা করতে লাগলো, সে এই অপরিচিত জায়গাতে কিভাবে এলো। অন্ধকারটা যেন ধীরে ধীরে আরো পরিষ্কার হচ্ছে। চাঁদ আকাশের ওপর দিকে উঠতে শুরু করেছে। সম্ভবত পূর্ণিমার চাঁদ, তাই আলো বাড়ছে। কোথা থেকে একটা ঘণ্টার ধ্বনি যেন অস্পষ্টভাবে ভেসে এলো গবাক্ষ দিয়ে। অম্বর থেকে কিছুটা তফাতে পাহাড়ের মাথায় নাহারগঞ্জে যে দেবী মন্দির আছে তার ঘণ্টার ধ্বনি কি? ঠিক বুঝে উঠতে পারল না চম্পক। একটা মুখ যেন চম্পকের চোখের সামনে ভেসে উঠছে, আবার হারিয়ে যাচ্ছে। অস্পষ্ট এক নারীর মুখ। কে সে? এক সময় সেই মুখ স্পষ্ট হয়ে ফুটে উঠল চম্পকের মনে। তারপর নামটাও তার মনে পড়ল। এ নারীর নাম মঞ্জরি, যার মূর্তি নির্মাণ করেছে চম্পক। অম্বর প্রাসাদের মালিনী মঞ্জরি। পুষ্প চয়ন করে মালা গেঁথে রানীকে সাজায় সে। মঞ্জরির মুখ আর পরিচয় তার মনের মধ্যে ভেসে ওঠার সঙ্গে সঙ্গেই মাকুড় থেকে সুতো খোলার মতো একে একে চম্পকের মনে পড়ে যেতে লাগলো সব কিছু। মঞ্জরি তার প্রেয়সী। অম্বর প্রাসাদ কাননে সারা দিন ধরে এক অপ্সরার মূর্তি নির্মাণের কাজ করছিল চম্পক। বেলা তখন পড়ে এসেছে। আপন মনে মূর্তির গায়ে অলংকার খোদাই করছিল চম্পক। হঠাৎই পিছনে এক অস্পষ্ট শব্দ হলে ফিরে তাকিয়ে চম্পক দেখতে পেয়েছিল এক অপরূপ রাজপুত দুহিতাকে। নিবিষ্ট মনে গোধূলির মায়াবী আলোতে সে চেয়েছিল পাষাণ খোদিত অপ্সরা মূর্তির দিকে।
চম্পক প্রথম দেখাতেই তাকে রাজকন্যা বলেই ভেবেছিল, কিন্তু সে মাথা ঝোঁকাতেই তার দিকে দৃষ্টিপাত করে সেই যুবতী মৃদু হেসে বলে উঠেছিল, না না, আমি রাজকন্যা নই, আমি মালিনী, রানী রাজকন্যাদের জন্য পুষ্প চয়ন করে মালা গাঁথি, নগণ্য এক দাসী। তুমি দাসী? দাসীর এত রূপ? মালিনীর কথা শুনে এ কথাটা বলে ফেলেছিল চম্পক। একটু চুপ করে থেকে মালিনী জবাব দিয়েছিল, আমার নাম মঞ্জরি, দাসী হলেও দাসীর ঘরে জন্ম নয় আমার। অম্বররাজ টিকাডোরের সময় এক গ্রাম থেকে এখানে এনেছিলেন আমাকে। টিকাডোর কাকে বলে জানো তো? টিকাডোর হলো কিছু কিছু রাজপুত রাজাদের মধ্যে প্রচলিত এক প্রাচীন প্রথা। অভিষেকের পর ললাটের রাজ টিকা ধারণ করে কাছাকাছি কোনো শত্রু রাজ্য লুট করতে বেরোয় নতুন রাজা। শত্রু রাজ্য না থাকলে বন্ধু রাজারাই তার কোনো গ্রাম বা নগর লুট করার জন্য অনুমতি দেন নতুন রাজাকে। সেই গ্রামবাসী বা নগরবাসীকে অবশ্য খবরটা জানানো হয় না। সদ্য অভিষিক্ত রাজা অতর্কিতে সেখানে হানা দিয়ে সে গ্রামের সম্পদ লুট করেন, আর সেই লুণ্ঠিত সামগ্রীর মধ্যে অবশ্যই থাকে নারী রত্ন। তাদের লুট করে এনে রাজা তাদের দাসী বানান। ভাগ্য ভালো থাকলে তাদের কেউ কেউ মহারাজের শয্যা সঙ্গিনীও হয়। মঞ্জরির কথা এবার চম্পক বলেছিল, হ্যাঁ, টিকাডোর প্রথা সম্বন্ধে জানি। এবার বুঝতে পারছি তুমি কেন এত রূপবতী। নিশ্চয়ই তুমি কোনো সম্ভ্রান্ত বংশীয় রাজপুত কন্যা ছিলে। চম্পকের কথা শুনে মঞ্জরি মূর্তিটার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, কে বেশি সুন্দরী বলো তো, আমি নাকি ওই প্রস্তর মূর্তি? চম্পক বলল, আমি যদি তোমার মূর্তি রচনা করি তবে সে মূর্তি এই অপ্সরা মূর্তির চেয়েও বেশি সুন্দর হবে। তোমার মূর্তি নির্মাণ করতে দেবে আমাকে? শিল্পীর চোখ চম্পকের মঞ্জরির দিকে তাকিয়েই সে বুঝতে পেরেছিল মরাল গ্রীবা, শঙ্খের মতো জেগে থাকা উদ্ভিন্ন স্তন, ক্ষীণ কটিদেশ, ভারী নিতম্ব সমন্বিত এই নারী মূর্তি রচনার পক্ষে আদর্শ। তাই সে প্রস্তাবটা দিয়েছিল মঞ্জরিকে। মঞ্জরি তার কথা শুনে চমকে উঠে বলেছিল, কি বলছো তুমি ভাস্কর? মালিনীর মূর্তি আবার কেউ রচনা করে নাকি? চম্পক বলেছিল, হ্যাঁ করে, যদি সে নারী অপ্সরার থেকেও রূপবতী হয়। এ কথাটা শুনে মালিনী মঞ্জরি লজ্জিতভাবে বলে উঠেছিল, আমার মূর্তি রচনা করে তুমি কি করবে? কি কাজে লাগবে সেই মূর্তি? ভাস্কর চম্পক তার উত্তরে জানিয়েছিল, প্রাসাদের অতিথিশালার প্রবেশ তোরণে একটা নারী মূর্তি নির্মাণ করে স্থাপন করতে বলা হয়েছে আমাকে। জানো নিশ্চয়ই যে অম্বররাজের পূর্বপুরুষ ছিল রাজা মান সিংহ। সম্রাট আকবর তাকে একবার বঙ্গদেশের দোয়াব অঞ্চলে পাঠিয়েছিলেন। তার সঙ্গে বেশ কিছু অম্বরবাসী রাজপুতও গেছিলেন বঙ্গদেশে, যাদের মধ্যে একটা অংশ আর এদেশে ফেরেননি। সেখানেই ব্যবসা বাণিজ্য করে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হয়েছেন বংশ পরম্পরায়। তাদেরই এক উত্তরপুরুষ পিতৃপুরুষের দেশ দেখতে আসছেন। তার নাম মতি সিংহ, অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি। তার জন্য অতিথিশালা সাজানো হচ্ছে। মতি সিংহ নাকি অর্থ সাহায্য করবেন অম্বররাজকে, তাই তার আতিথেয়তায় ত্রুটি রাখতে চান না অম্বররাজ। কথাটা শুনে মঞ্জরি হেসে বলেছিল, ঠিক আছে, তোমার যখন মন চায় তখন আমার মূর্তি রচনা করো তুমি। প্রতিদিন এই সায়াহ্নে যখন পুষ্পচয়ন করতে আসব, তখন কিছু সময়ের জন্য তোমার কাছে উপস্থিত হব আমি। এই বলে সে সেদিনের মতো ফুলের সাজি হাতে রওনা হয়েছিল প্রাসাদ অভিমুখে। সব কিছু এবার মনে পড়ে যাচ্ছে চম্পকের। 2. সেই শুরু মঞ্জরির সঙ্গে চম্পকের সাক্ষাতের। যে কক্ষে চম্পক শুয়ে আছে সে কক্ষটাকে চিনতে না পারলেও তার চোখের সামনে এরপর ভেসে উঠতে লাগলো পরবর্তী ঘটনাগুলো। চম্পক মঞ্জরিকে তার মূর্তি নির্মাণের প্রস্তাব দিলেও প্রাথমিকভাবে সে কিছুটা সন্দিহান ছিল মঞ্জরির সম্মতির ব্যাপারে। হয়তোবা মঞ্জরি নেহাতি কথার কথা বলেছে তাকে, কিন্তু মঞ্জরির সঙ্গে সাক্ষাতের পর
সেই প্রথম রাতে ঘুমে জাগরণে মঞ্জরীর মুখটাই যেন চম্পকের চোখের সামনে ভেসেছিল। কে জানে, হয়তো প্রথম দর্শনেই মঞ্জরীর প্রেমে পড়ে গিয়েছিল শিল্পী চম্পক। পরদিন সারাক্ষণই মঞ্জরীর কথাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল তার। একটা মর্মর প্রস্তরখণ্ড কাননের নির্দিষ্ট স্থানে রাখা হয়েছিল। দিনের শেষে গোধূলির রাঙা আলো যখন ছড়িয়ে পড়েছিল অম্বর প্রাসাদের মাথায়, সংলগ্ন পুষ্প শোভিত বাগিচাতে, তখন সেদিন সেই ক্ষণে সারা দিনের সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফুলের সাজি হাতে ভাস্কর চম্পকের সামনে উপস্থিত হয়েছিল মালিনী মঞ্জরী। বেলা শেষের আলোতে মঞ্জরীকে সেদিন যেন আরও বেশি সুন্দরী দেখাচ্ছিল। তাকে দেখে চম্পকের মনে হচ্ছিল কাননের কেন্দ্রবিন্দুতে অবস্থিত বিশাল হর্ম প্রাসাদ থেকে বেরিয়ে যে তার সামনে এসে দাঁড়িয়েছে, তার রূপ শরীরী বিভঙ্গ দেখে যেন লজ্জা পাবে ইন্দ্রসভার উর্বশীরাও। চম্পকের বিহ্বল দৃষ্টি দেখে মঞ্জরী বলেছিল, নাও এবার কাজ শুরু করো, সূর্য ডুবতে বেশি দেরি নেই আর। অন্ধকার নামলেই আমাকে প্রাসাদে ফিরতে হবে, বাইরে থাকার অনুমতি নেই। মঞ্জরীর কথায় সম্বিত ফিরে পেয়ে ছেনি দিয়ে মর্মর স্তম্ভের গায়ে আঁক রচনা করার আগে একবার ভালো করে মঞ্জরীর পায়ের দিক থেকে ধীরে ধীরে তার শরীর বেয়ে ওপর দিকে তাকালো চম্পক। ঠিক কোন অংশ যে পাথরের গায়ে প্রথমে রচনা করবে তা দেখে নেওয়া প্রয়োজন। চম্পকের চোখ গিয়ে স্থির হলো মঞ্জরীর বক্ষ বিভাজিকাতে। করজোড়ে কেউ যেমন কোনো কিছু গ্রহণ করে, ঠিক তেমনি মঞ্জরীর শঙ্খের মতো স্তনযুগল যেন দুটো হাতির পাতার মতোই তাদের সংযোগস্থলে বক্ষ বিভাজিকাতে ধরে রেখেছে সূর্যের রক্তিম আলোককে। সেদিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর পাথরের গায়ে ছেনি দিয়ে প্রথম আঁক কাটল চম্পক। নিষ্প্রাণ মর্মর পাথরের গায়ে প্রথম রচিত হয়েছিল একটা গভীর দাগ, মঞ্জরীর বক্ষ বিভাজিকা। সেই গোধূলি বেলাতে পাথরের গায়ে রচিত হয়েছিল প্রাণের প্রথম স্পন্দন। আর তারপরই অবশ্য সন্ধে নেমেছিল, মঞ্জরী ফিরে গেছিল প্রাসাদে। তবে শুধু সেদিন নয়, তারপর থেকে প্রতিদিনই সেই নির্দিষ্ট সময়ে আসতে শুরু করলো মঞ্জরী। মর্মর পাথরের গায়ে ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করলো তার অবয়ব। প্রথমে তার স্তনযুগল, তারপর গ্রীবা, মুখমণ্ডল। এ প্রস্তরখণ্ড যেন মঞ্জরীর আয়না। প্রথম প্রথম তেমন কোনো কথা বলতো না মঞ্জরী। ওইটুকু সামান্য সময়ে কথা বলে কাজের ব্যাঘাত ঘটাতো না কেউই। সূর্য ডুবলেই ফিরতে হয় মঞ্জরীকে। সে ফিরে যাবার পর ভাস্কর চম্পকও প্রাসাদ কানন ত্যাগ করে ফিরে আসত অম্বর নগরীর এক দরিদ্র পল্লীতে, তার বাসস্থানে। তবে স্বপ্নে জাগরণে সে শুধু দেখতে পেত সেই প্রস্তর মূর্তিকে অথবা মঞ্জরীকে। দুটোই তো সমার্থক। দিনের বেলাতে নিজ গৃহতেই থাকত চম্পক। তার সময় যেন কিছুতেই কাটতে চাইত না। কোনো রকমে দ্বীপ্রহর পর্যন্ত কাটিয়ে সে গিয়ে উপস্থিত হতো প্রাসাদ কাননে। তারপর প্রতীক্ষা করত মঞ্জরীর জন্য। ধীরে ধীরে একসময় মৃদু কথাবার্তাও শুরু হলো তাদের দুজনের মধ্যে। চম্পক জানতে পারল মঞ্জরী অষ্টাদশ বর্ষীয়া। মঞ্জরী লিখতে পড়তে জানে। তার মাতা বাল্যকালেই প্রয়াত হয়। পিতা ছিলেন একজন সামন্ত সর্দার, অর্থাৎ ছোট ভূস্বামী। অম্বররাজ যখন তাদের গ্রাম লুট করতে যান, তখন মঞ্জরীর পিতা মঞ্জরীকে রক্ষা করার জন্য অস্ত্র ধরেছিলেন। মহারাজের বিরুদ্ধে অস্ত্র ধরাতে তিনি শিরশ্ছেদ করেছেন মঞ্জরীর পিতার। তার আর কেউ নেই। মঞ্জরীর প্রতি কেমন যেন একটা মমত্ব বোধও জেগে উঠতে শুরু করেছিল যুবক ভাস্কর চম্পকের মনেও। মমত্ব বোধ তো ভালোবাসারই এক রূপ, কিন্তু মঞ্জরীও যে তাকে ভালোবেসে ফেলেছে ভাস্কর চম্পক বুঝে গেল একদিন। মূর্তি নির্মাণের কাজ তখন অনেকটাই এগিয়ে গেছে। কোমরের ওপরের অংশ, বক্ষ, গ্রীবা, মুখমণ্ডল রচিত হয়েছে। শুধু কোমর থেকে নিচের অংশ নির্মাণ বাকি। প্রতিদিনের মতো সেদিনও সূর্য ডুবতে চলেছে। লৌহ শলাকার আঘাতে কোমল মর্মর পাথরের গায়ে মঞ্জরীর নাভিমূল খোদাই করছিল চম্পক। হঠাৎ তাকে মঞ্জরী প্রশ্ন করল, কাজ শেষ হতে আর কতদিন লাগবে?
পাথরের গায়ে খোদাই করতে করতে চম্পক জবাব দিয়েছিল, আর বেশি দিন নয়, নিম্নাঙ্গে তো বেশি কাজ নেই, শুধু তোমার নিতম্ব পদযুগল রচনা আর ঘাগরার অলঙ্করণ। আশা করছি এক পক্ষকাল আর সামান্য কিছু সময়ের মধ্যেই নির্মাণ সম্পন্ন করব। জবাব শুনে মঞ্জুরি বলল, কাজটা আর একটু ধীর গতিতে করা যায় না ভাস্কর? কেন ধীর গতিতে কেন? কাজ থামিয়ে মঞ্জরির দিকে তাকিয়ে বিস্মিতভাবে জানতে চাইল চম্পক। দিন শেষের রক্তিম আভা এসে পড়েছে মঞ্জরির মুখে। চম্পককে অবাক করে দিয়ে মঞ্জরি জবাব দিল, তখন তো আর আমাকে তোমার প্রয়োজন হবে না ভাস্কর, আমার আর তোমার সঙ্গে দেখাও হবে না, তুমি হয়তো আর এখানে আসবে না, এই প্রাসাদ আর কানন ছেড়ে বাইরে যাবার অনুমতি নেই আমার। এরপর একটু চুপ করে থেকে সে বলল, জানো, ইচ্ছা করলেই দ্বীপ্রহরের পরই আমি এখানে চলে আসতে পারি। আমার তো ভোরে আর সন্ধ্যায় পুষ্প চয়ন করে মালা গাঁথা ছাড়া অন্য কোনো কাজ থাকে না। তাছাড়া তুমি যে আমাকে দেখে মূর্তি রচনা করছো, তা আমি মহারানীর প্রধান পরিচারিকাকে জানিয়েছি, যার অধীনে আমরা নানা শ্রেণীর দাসীরা কাজ করি। কথাটা তাকে আগাম জানিয়েছি, কারণ ভবিষ্যতে ব্যাপারটা গোপন থাকবে না। অতিথিশালাতে এ মূর্তি স্থাপিত হলেই সবাই চিনতে পারবে এই মূর্তি কার। তখন আমাকে বিড়ম্বনায় পড়তে হতো, হয়তোবা শাস্তির মুখেও। তাই আগাম জানাতে হয়েছে ব্যাপারটা। দ্বীপ্রহরে তোমার কাছে আসতে কেউ বাধা দিত না আমাকে, কারণ মহারানী প্রধান পরিচারিকার মাধ্যমে এ খবর জানার পর আমাকে এ কাজের অনুমতি দিয়েছেন। তবুও আমি ভয়ে আসিনি, পাছে তুমি দ্রুত কাজ সেরে ফেলো সেজন্য। কথাগুলো বলে অধোবদনে দাঁড়িয়ে রইল মালিনী মঞ্জরি। হতভম্ব ভাস্কর চম্পক, সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মঞ্জরি তার সঙ্গ লাভের জন্য তার কাছে আসে। মঞ্জরির কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে অসুবিধা হলো না ভাস্কর চম্পকের। বিস্মিতভাবে সে বলল, তুমি আমার জন্য এখানে আসো? মঞ্জরি জবাব দিল, হ্যাঁ, তুমি যখন তন্ময় হয়ে মর্মর পাথরের গায়ে আমার ছবি ফুটিয়ে তোলো, তখন আমিও তন্ময় হয়ে চেয়ে থাকি তোমার দিকে। এই বাক্যালাপের পর নিশ্চুপভাবে পরস্পরের মুখোমুখি বেশ কিছুক্ষণ তারা দুজন দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই অম্বর প্রাসাদের আড়ালে সূর্য ডুবে গেল। তার ছায়া এসে পড়ল মালিনী মঞ্জরির মুখমণ্ডলে। যাবার সময় সে শুধু বলে গেল, কাল দ্বীপ্রহরেই আমি আসব, কিন্তু দোহাই ভাস্কর, আরো ধীর গতিতে আমার মূর্তি রচনা করো তুমি। আমি আরও কিছুদিন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মঞ্জরি একথা বলে চলে যাবার পর বুকের ভিতর প্রবল এক উচ্ছ্বাস নিয়ে চম্পকও রওনা হলো তার গৃহ অভিমুখে। সে রাতে দু চোখের পাতা এক করতে পারল না চম্পক। তার কানে শুধু বাজতে লাগলো মঞ্জরির বলা কথাগুলো, চোখে ভেসে উঠতে লাগলো রাঙা আলোতে দেখা মঞ্জরির করুণ মুখমণ্ডল, যেখানে জেগেছিল ভাস্কর চম্পকের প্রতি প্রেমের আকুতি। মঞ্জরিরও কেউ নেই, চম্পকেরও কেউ নেই। এমনটা কি হতে পারে না যে অম্বর থেকে দূরে কোথাও পালিয়ে গিয়ে ঘর বাঁধল তারা? হ্যাঁ, এমন তো হতেই পারে, কিন্তু মঞ্জরি কি রাজি হবে তার প্রস্তাবে? এসব ভাবতে ভাবতেই সে রাত কেটে গেল চম্পকের। পরদিন দ্বীপ্রহরে সে উপস্থিত হলো প্রাসাদ কাননে। সে সেখানে উপস্থিত হবার কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হলো মঞ্জরি। ভাস্কর চম্পক তাকে আশ্বস্ত করে বলল, তোমার ভয় নেই মঞ্জরি, অতি ধীর গতিতেই মূর্তি নির্মাণ করব আমি। প্রতিদিন শুধু একবার শলাকার আঘাত হানব মূর্তির গায়ে, আর তাতে কাজ শেষ হতে হয়তো পক্ষকাল নয়, বৎসরও অতিক্রান্ত হয়ে যাবে। ভাস্কর চম্পকের কথা শুনে হাসল মালিনী মঞ্জরি। তার মুখের দিকে তাকিয়ে চম্পক বলল, কিন্তু তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো মঞ্জরি? নিস্তব্ধ দুপুরে আম্রকুঞ্জ থেকে একটা কোকিলের ডাক ভেসে এলো। কি করে যাব? তুমি যে আমাকে বেঁধে ফেলেছ আমার এই মূর্তির মধ্যে।
আমার যদি কোনো দিন মৃত্যুও হয়, তবুও যুগ যুগ ধরে আমি এই মূর্তির মধ্যে অবস্থান করব, তোমার হাতের ছোঁয়াতে, ভালোবাসাতে গড়ে তোলা ওই মূর্তির মধ্যে। তুমি আমাকে স্পর্শ করলেই আবার জীবন্ত হয়ে উঠব আমি। মৃত্যু আমাকে কেড়ে নিতে পারবে না তোমার থেকে। কথাটা শুনেই চম্পক তার হাত স্পর্শ করে বলল, না না, এসব মৃত্যুর কথা মুখে এনো না তুমি। আমি যে ঘর বাঁধতে চাই তোমার সঙ্গে। বাঁধবে? কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে রইল মঞ্জরি। তারপর বিষণ্ণভাবে বলল, সে ঘর তো স্বপ্নে বাঁধা ছাড়া উপায় নেই। অম্বররাজ তো সে অনুমতি দেবেন না আমাদের। ভাস্কর চম্পক চারপাশে তাকিয়ে কেউ নেই দেখে জবাব দিল, অনুমতির দরকার নেই। অম্বর রাজ্য ছেড়ে দূরে কোথাও পালাবো আমরা। এক বণিকের মুখে শুনছিলাম গুর্জর প্রদেশে নাকি এক প্রাচীন মন্দিরের সংস্কার চলছে, প্রচুর শিল্পীর প্রয়োজন সেখানে। তেমন হলে সেখানেও পালানো যেতে পারে। ভাস্করের কথায় যেন আশার আলো ফুটে উঠল মঞ্জরির চোখে। সে বলল, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। প্রাসাদের বন্দি জীবনে আমার দম বন্ধ হয়ে আসছে। এই বলে সে প্রচণ্ড আবেগে আলিঙ্গন করল চম্পককে। কাঁপতে থাকলো তাদের শরীর প্রথম প্রেমের আলিঙ্গনে। এদিনের পর থেকে প্রতিদিনই দ্বীপ্রহরে বাগিচায় আসতে শুরু করল মঞ্জরি। ফিরত সেই সূর্য ডোবার পর। সে ফিরে যাবার আগে মূর্তির গায়ে একটা মাত্র আঁচড় কাটত শিল্পী চম্পক। দ্বীপ্রহর থেকে দিনশেষের সময়টুকু তারা ডুবে থাকতে লাগলো প্রেমালাপে। তাদের মনে হতে লাগলো জন্ম জন্মান্তর যেন এমনই প্রেমের বন্ধনে আবদ্ধ তারা। তবে দিনের আলোতে উন্মুক্ত বাগিচাতে শরীরের ঘনিষ্ঠতা, মিলন সম্ভব ছিল না। মনের মিলন ঘটত তাদের। সময় এগিয়ে চলল, এক পক্ষকাল থেকে দুই পক্ষকাল, 3, 4, কিন্তু 7 পক্ষকাল পর একদিন প্রাসাদের প্রধান স্থপতি চম্পককে ডেকে জানিয়ে দিলেন, আর কালক্ষেপ করা যাবে না। অতিথি এসে পড়লেন বলে যেভাবেই হোক আর এক পক্ষকালের মধ্যে মূর্তি নির্মাণ শেষ করে প্রাসাদের অতিথিশালাতে প্রতিষ্ঠা করতে হবে। সেদিন দ্বীপ্রহরে মালিনী মঞ্জরি উপস্থিত হতেই চম্পক কথাটা জানালো মঞ্জরিকে। ম্লান হয়ে গেল মঞ্জরির মুখ। ভাস্কর চম্পক অবশ্য ততদিন খোঁজ খবর নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছিল যে হ্যাঁ, মঞ্জরিকে নিয়ে সে গুর্জর প্রদেশেই পালাবে। বণিকদের থেকে সেখানে পৌঁছবার পথের হদিশও পেয়েছে চম্পক। মঞ্জরির বিষণ্ণ মুখের দিকে চেয়ে তাকে আশ্বস্ত করে চম্পক বলল, এ সংবাদে তোমার শঙ্কিত হবার কোনো কারণ নেই। বরং এখন এক অর্থে মূর্তি নির্মাণ শেষের পর বিকানিরে ফিরে আমার ক্ষুদ্র সম্পত্তি বিক্রি করলে আরও কিছু রৌপ্য মুদ্রা আসবে আমার হাতে। তারপর সেই মুদ্রা নিয়ে গুর্জরে পালাবো আমরা। নতুন জায়গাতে ঘর বাঁধার জন্যে অর্থের প্রয়োজন হবে আমাদের। মঞ্জরি জানতে চাইল, বিকানির গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে তোমার? আমি যে মালা হাতে তোমার পথ চেয়ে থাকব। ভাস্কর চম্পক জবাব দিল, 1 পক্ষকাল। তার মধ্যে সেই অতিথি এসে ফিরে চলে যাবেন। প্রাসাদের নজরদারিও শিথিল হবে কিছুটা। সেই সুযোগকে কাজে লাগিয়ে কোনো এক রাতে অম্বরের সীমানা পেরিয়ে প্রথমে দিল্লির দিকে রওনা হব আমরা। তারপর সেখান থেকে ঘোড়ায় চেপে গুর্জরের পথ ধরব। আমার কণ্ঠে পরানো থাকবে তোমার মালা। এরপর এই পরিকল্পনা মতোই এগিয়ে চলছিল সব কিছু। কদিনের মধ্যেই মূর্তি রচনার কাজ সম্পন্ন করল ভাস্কর চম্পক। মালা হাতে মালিনী মঞ্জরির অপূর্ব সুন্দর মর্মর মূর্তি। আকারে উচ্চতায় অবিকল সে মঞ্জরির মতোই। সেই শ্বেত পাথরের মালিনী মূর্তি যেন 2 হাতে একটা ফুলের মালা তুলে পরিয়ে দিতে চাইছে তার সামনে যে দাঁড়াবে তার গলাতে। সবাই চমৎকৃত হলো সেই জীবন্ত মূর্তি দেখে। মূর্তি স্থাপন করা হলো অতিথিশালাতে। প্রাপ্য পারিতোষিক 100 স্বর্ণমুদ্রাও মিলে গেল শিল্পী চম্পকের। আর তার পরদিন দ্বীপ্রহরে মঞ্জরির থেকে বিদায় নিয়ে বিকানিরের উদ্দেশ্যে রওনা হলো চম্পক। অশ্রু সজল চোখে তাকে বিদায় জানালো মালিনী। বিছানাতে উঠে বসল চম্পক। অন্ধকার তখন অনেকটাই কেটে গেছে। জ্যোৎস্নার আলো ঢুকছে ঘরে, কিন্তু
মঞ্জুরি এখন কোথায়, আর সেই বা এই অপরিচিত কক্ষে কিভাবে এলো? ভাবার চেষ্টা করতে লাগলো চম্পক। 3 প্রশ্নগুলোর উত্তর খোঁজার আপ্রাণ চেষ্টা করতে লাগলো চম্পক। অস্পষ্ট কিছু ভাবনা তার মনের মধ্যে ফুটে উঠছে ঠিকই, কিন্তু তা যেন গাঢ় কুয়াশার চাদরে মোড়া। ভাবতে ভাবতে চম্পকের রগগুলো দপদপ করতে লাগলো। প্রচণ্ড অস্বস্তি বোধ করতে লাগলো সে। সেই মানসিক অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য চম্পক পালঙ্ক থেকে নেমে সেই লৌহ শলাকা স্থাপিত বাতায়নের সামনে এসে দাঁড়ালো। ভাস্কর চম্পক যে কক্ষে অবস্থান করছে তা বাটিকার দ্বিতলে অবস্থিত। চন্দ্রালোকে উদ্ভাসিত বাইরের পৃথিবী, সুউচ্চ প্রাকার বেষ্টিত উদ্যান শোভিত এই প্রাসাদোপম বাটিকা। চাঁদের আলোতে দাঁড়িয়ে আছে গাছগুলো। নিস্তব্ধ পৃথিবীতে মোম জ্যোৎস্না যেন চুইয়ে পড়ছে তাদের গা বেয়ে। গবাক্ষ দিয়ে নিচের উদ্যানের দিকে তাকালো চম্পক। তার দৃষ্টি ছুঁয়ে যেতে লাগলো কাননের প্রাচীন বৃক্ষগুলোকে। হঠাৎই একটা গাছের দিকে তাকিয়ে চম্পকের চোখ আটকে গেল। যে গাছের মাথাটা ঠিক যেন একটা ছাতার মতো, তার ছায়া আধো অন্ধকার সৃষ্টি করেছে বাড়ির চারপাশে। তবু তার মধ্যে চম্পক দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে সেই অন্ধকারে। মনে হচ্ছে কোনো এক নারী মূর্তি। গাছের নিচে তার দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হচ্ছে সেও যেন তাকিয়ে আছে দ্বিতলের এই গবাক্ষের দিকে। ভালো করে তার দিকে তাকিয়ে চম্পক বুঝতে পারল, হ্যাঁ, সে একজন নারী। কিন্তু কে এই নারী? তার দাঁড়াবার ভঙ্গিটা যেন বিশেষ পরিচিত ভাস্কর চম্পকের কাছে। আর এর কয়েক মুহূর্তের মধ্যে চম্পক চিনে ফেলল তাকে। ও যে মঞ্জুরি, চম্পকের জন্যই প্রতীক্ষা করছে সে। যে কুয়াশার চাদরে চম্পকের স্মৃতি আবৃত ছিল তা যেন চকিতে সরে গেল। চম্পকের মনে পড়ে গেল তার ভুলে যাওয়া অতীতের বাকি অংশটুকু, বর্তমান সবকিছু। এ স্থান রাজপুত ভূমি অম্বর বা বিকানির নয়, এ হলো বঙ্গদেশ। আর এ প্রাসাদ শ্রেষ্ঠী মতি সিংহের প্রাসাদ। অম্বররাজ যার কাছে মালিনী মঞ্জুরিকে তুলে দিয়েছিল। ঝড়ের গতিতে ভাস্কর চম্পকের মনে পড়ে যেতে লাগলো সব ঘটনা। মঞ্জুরিকে অম্বরে রেখে বিকানিরে গেছিল চম্পক। বিকানির থেকে অম্বরে ফিরেও এসেছিল নির্দিষ্ট সময়তেই, কিন্তু বিকানিরে ফিরে সে সেই ভয়ঙ্কর খবরটা পায়। মঞ্জুরির যে প্রস্তর মূর্তি অনেক যত্নে ভালোবাসাতে ভাস্কর চম্পক নির্মাণ করেছিল, সেই মূর্তি সর্বনাশ ঘটিয়েছে চম্পক আর মঞ্জুরির জীবনে। চম্পক বিকানির রওনা হবার দুদিনের মধ্যেই অম্বর প্রাসাদে এসে উপস্থিত হন ধনাঢ্য শ্রেষ্ঠী মতি সিংহ। অতিথিশালাতে প্রস্তর মূর্তিটা দেখে তিনি জানতে চান যে এই সুন্দর নারী মূর্তি কি শুধুই মনের কল্পনা, নাকি কোনো এক নারীকে দেখে রচনা করা হয়েছে। ব্যাপারটা সবারই জানা ছিল, তাই অতিথির সামনে হাজির করা হয় মালিনী মঞ্জুরিকে। অম্বররাজ নিজেও তখন অতিথি সৎকারের জন্য অতিথিশালায় উপস্থিত ছিলেন। মঞ্জুরিকে অতিথির মনে ধরেছে বুঝতে পেরে অম্বররাজ তাকে বলেন যে তিনি মালিনীকে উপহার স্বরূপ প্রদান করবেন শ্রেষ্ঠীকে। সেই নারী রত্ন উপহার নিয়ে বঙ্গদেশে রওনা হয়েছেন ধনাঢ্য মতি সিংহ। শুধু মঞ্জুরিই নয়, তার মূর্তিটাও তার সঙ্গে গেছে। কারণ মঞ্জুরি নাকি কিছুতেই মতি সিংহের সঙ্গিনী হতে রাজি হচ্ছিল না। সে নাকি তার মূর্তিটাকে আঁকড়ে দাঁড়িয়েছিল। অনেক অনুরোধ, শাস্তির ভয় দেখাবার পরও যখন মালিনীকে পালকিতে বসাতে রাজি করানো গেল না, তখন মূর্তি সমেত তাকে হাতির সুঁড় দিয়ে পিঠে তুলে বঙ্গদেশের পথে রওনা হন শ্রেষ্ঠী। খবরটা যেন বজ্রপাতের মতো আঘাত এনেছিল ভাস্কর চম্পকের ওপর। প্রাথমিক বিহ্বলতা কাটিয়ে ওঠার পর চম্পক অম্বর ত্যাগ করে রওনা হয় বঙ্গদেশের দিকে। সে যাত্রাপথ যেন এক অনন্ত যাত্রাপথ। কত ঘটনা, দুর্ঘটনা। কখনো সে ঠগীদের খপ্পরে পড়েছে, কখনো রাজপ্রহরীদের, কখনো সে আবার আশ্রয় পেয়েছে কোনো এক অজানা জায়গাতে একজন অপরিচিত মানুষের গৃহে। তারপর এক সময়ে সে এসে পৌঁছেছে এই বঙ্গদেশে। বঙ্গদেশ কোনো ক্ষুদ্র দেশ নয় যে সঙ্গে সঙ্গে মিলে যাবে মতি সিংহের বাড়ির ঠিকানা।
বঙ্গদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সে ছুটে বেরিয়েছে মঞ্জরীর খোঁজে। কখনো মুর্শিদাবাদে নবাবের ভৃত্যের কাজ, কখনো সুতানুটিতে মৃৎশিল্পীর কাজ, আলীনগরে ফিরিঙ্গি কঠিতে গোমস্তার কাজ। মনে হয় যেন এসব এক একটা আলাদা আলাদা জন্মের ঘটনা। কত মানুষ তার জীবনে এসেছে, আবার হারিয়ে গিয়েছে, আর এসবের মধ্যেই সে খুঁজে বেরিয়েছে তার প্রেয়সী মঞ্জরীকে। তাকে যে উদ্ধার করতেই হবে চম্পককে। গত কয়েকদিন যাবৎ যে কাজটা সে করছিল সেটা ছিল একটা শিল্প শিক্ষা কেন্দ্রের শিক্ষকের কাজ। কিন্তু হঠাৎ কেন জানি তাকে একদিন বিনা অপরাধে কারাগারে বন্দি করা হলো। সেখানে তার নতুন নাম দেওয়া হয়েছিল অপরেশ। কত রকম লোক বন্দি আছে সেখানে। তাদের মধ্যে কেউ রাজা, কেউ ওমরা, কেউ নবাব, কেউ বণিক বলেও পরিচয় দিত নিজেদের। তাছাড়া সাধারণ মানুষ তো ছিলই। দীর্ঘদিন সেই কারাগারে বন্দি থাকার পর 3 দিন আগে সঞ্জীবন নামে এক সহৃদয় ব্যক্তি তাকে মুক্ত করে নিয়ে আসেন এই প্রাসাদে। কিন্তু এই প্রাসাদেই যে মঞ্জরীর দেখা মিলে যাবে তা ভাবতেও পারেনি শিল্পী চম্পক। যে গাছটার নিচে মঞ্জরী এখন দাঁড়িয়ে আছে, ঠিক সেই গাছটার নিচেই বিকালবেলা উদ্যান ভ্রমণের সময় তাকে দেখতে পায় চম্পক। আশেপাশে তখন আরো অনেক লোকজন ছিল। তারা পরস্পরকে দেখতে পেলেও কেউ কোনো বাক্যালাপ করেনি, পাছে অন্যদের কাছে তাদের পূর্ব পরিচয় প্রকাশ পেয়ে যায় সেই ভয়ে। তাদের যে পালাতে হবে বঙ্গদেশের এই সুতানুটি ত্যাগ করে। তবে তারা মুখে কোনো কথা না বললেও মঞ্জরীর চোখের দিকে তাকিয়ে তার মনের ভাব পাঠ করতে অসুবিধা হয়নি চম্পকের। যে চোখ বলছিল, তুমি একদিন আসবে, আমি জানতাম, আমি যে তোমারই জন্য অপেক্ষা করে আছি। লোকজনের সামনে কথা বলতে না পারলেও চম্পক একটা কাজ করে এসেছিল। একটা বার্তা লিখে সবার অলক্ষ্যে কাগজের টুকরোটা গুঁজে দিয়েছিল মঞ্জরীর কাঁচুলির ভাঁজে। আর সেজন্যই এখন গাছের নিচে উপস্থিত হয়েছে মঞ্জরী। সে অপেক্ষা করে আছে তার প্রেমিকের জন্য। যেন জন্ম জন্মান্তরের প্রতীক্ষার অবসান হবে এবার। আজ রাতেই মঞ্জরীকে নিয়ে পালাবে চম্পক। মুহূর্তের মধ্যেই যেন সব স্মৃতি ফিরে পেল চম্পক। আর দেরি করা চলবে না। মঞ্জরী দাঁড়িয়ে আছে তার জন্য। কক্ষের অর্গল খুলে বাইরে বেরিয়ে এলো চম্পক। না, অলিন্দে অন্য কেউ নেই। নিস্তব্ধ শূন্য অলিন্দ অতিক্রম করে সোপান শ্রেণী বেয়ে চম্পক বাটিকা প্রাসাদের উদ্যানে নেমে এলো। হ্যাঁ, কিছুটা তফাতে সেই গাছের নিচে মঞ্জরী দাঁড়িয়ে আছে। ভাস্কর চম্পক এগোলো সেই গাছের দিকে। মঞ্জরীর সামনে গিয়ে দাঁড়ালো চম্পক। আধো অন্ধকারে একটা ফুলের মালা হাতে ধরে দাঁড়িয়ে আছে মালিনী মঞ্জরী, ঠিক যেন তার মূর্তিটার মতোই। পাতার ফাঁক গলে একখণ্ড চাঁদের আলো এসে পড়েছে মঞ্জরীর মুখমণ্ডলে। আনত দৃষ্টি তার। ভাস্কর চম্পক তার বাহু স্পর্শ করতেই বহুদিন পর প্রেমিকের স্পর্শ পেয়ে একটু কেঁপে উঠে মুখ তুলে চম্পকের দিকে তাকালো মালিনী। তার চোখের পাতা দুটো যেন তিরতির করে আবেগে রোমাঞ্চে নড়ে উঠল। এতদিন পর পরস্পরকে পেয়ে বেশ কিছু সময় বাকরুদ্ধভাবে পরস্পরের দিকে চেয়ে রইল তারা। চাঁদ যেন হাসছে আকাশ থেকে। আশেপাশের বৃক্ষরাজি যেন নির্বাকভাবে তাকিয়ে দেখছে এই মিলন দৃশ্য। চম্পক খেয়াল করল মালিনী মঞ্জরীর চোখের কোণ যেন চাঁদের আলোতে চিকচিক করছে। আনন্দ অশ্রু। তা দেখে চম্পক মৌনতা ভঙ্গ করে বলল, আমি এসেছি মঞ্জরী, তোমার আর কোনো চিন্তা নেই। জানো, কত দিন ধরে আমি খুঁজে বেরিয়েছি তোমাকে। মনে হয় যেন শতাব্দীর পর শতাব্দী ধরে তোমাকে আমি খুঁজে বেরিয়েছি, যেন বহু যুগ পেরিয়ে এসে আজ তোমার দেখা পেলাম। ভাস্কর চম্পকের কথা শুনে মঞ্জরীর ঠোঁট দুটো আবেগে কেঁপে উঠল। সে বলল, আমিও যে জন্ম জন্মান্তর ধরে তোমার জন্যই এই মালা হাতে প্রতীক্ষা করছিলাম। আমি জানতাম এক জন্মে না হলেও অন্য জন্মে, পরজন্মে তুমি আমার কাছে আসবেই। এই ফুল মালা তোমার কণ্ঠে পরাবই আমি। তুমি যে আমার জন্ম জন্মান্তরের ভালোবাসা। কথাগুলো বলে মঞ্জরী সেই ফুলমালা পরিয়ে দিল চম্পকের কণ্ঠে। জ্যোৎস্নার আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। ঝিকিমিকি করে উঠল বহু যুগের ওপার থেকে আসা মৃত তারার দল।
চম্পক জানতে চাইল, আমি যেমন পথে পথে ঘুরে বেরিয়েছি তেমন কি তুমিও খুঁজে বেরিয়েছ আমাকে? মঞ্জরি জবাব দিল, হ্যাঁ, যুগ যুগ ধরে আমিও তোমাকে খুঁজে বেরিয়েছি আমার হৃদয়ে। তবে আমি বন্দিনী। এই প্রাসাদ কাননে আসার পর আমার আর বাইরে যাবার কোনো উপায় ছিল না। তবে আমি জানতাম আমাদের ভালোবাসা সত্যি। তুমি একদিন এখানে আসবেই আমার এ মালা কণ্ঠে ধারণ করার জন্য। তুমি যখন নিমগ্ন হয়ে আমার মূর্তি রচনা করতে, তখন আমিও এক দৃষ্টে চেয়ে থাকতাম তোমার দিকে। মনে পড়ে ভাস্কর, আমি জানতাম শেষ একবার তোমার সঙ্গে আমার শেষ দেখা হবেই। তোমার গলায় ফুলমালা পরিয়ে দিয়ে মুক্তি পাবো আমি, আর তুমিও মুক্তি পাবে জন্ম জন্মান্তরের এই বিরহ যন্ত্রণা থেকে। এই শেষ দেখা আমাদের। কথাটা শুনেই ভাস্কর চম্পক বলে উঠল, হ্যাঁ, সব কিছু মনে আছে আমার। অম্বর প্রাসাদ কাননে শেষ বিকালের সূর্যালোকে তোমাকে প্রথম দেখা থেকে শুরু করে নির্জন দ্বীপ্রহরে তোমার স্পর্শ পাওয়া প্রতিটা মুহূর্ত। কিন্তু শেষ দেখা বলছো কেন তুমি? শেষ নয়, শুরু বলো। আজ রাতেই এ স্থান ত্যাগ করে দূরে কোথাও পালিয়ে গিয়ে ঘর বাঁধবো আমরা, যেমন আমরা ভেবেছিলাম। তোমাকে পথে পথে খুঁজে বেড়াতে বেড়াতে বহু দেশ পেরিয়ে এসেছি আমি। অনেক গ্রাম নগরী চেনা আছে আমার। নানা ধর্ম, নানা জাতের, নানা ভাষার মানুষও আমার চেনা। তারা আমাদের আশ্রয় দেবে। শেষ নয়, এবার শুরু হবে আমাদের নতুন জীবন। কথা শুনে কয়েক মুহূর্ত নিস্তব্ধভাবে দাঁড়িয়ে রইল মঞ্জরি। একটা বিষণ্ণতা জেগে উঠল তার মুখমণ্ডলে। সে বলল, তার হবার নয়, আমাদের প্রেমের আখ্যান এখানেই শেষ হলো। ভাস্কর চমকে বিস্মিতভাবে বলল, শেষ হলো মানে? এ প্রাসাদ পরিত্যাগ করে এখনই রওনা হব আমরা। রক্ষীরা সব নিদ্রামগ্ন। চলো তবে, আর এখানে থাকা আমাদের উচিত হবে না। মালিনী জবাব দিল, কিন্তু আমার যে তোমার সঙ্গে যাওয়া হবে না ভাস্কর। চম্পক উত্তেজিতভাবে বলে উঠল, যাওয়া হবে না মানে? কত কাল ধরে তোমাকে আমি খুঁজে বেরিয়েছি ফিরিয়ে নিয়ে যাব বলে, তোমার সঙ্গে ঘর বাঁধবো বলে। কেন যাবে না তুমি? একটা অদ্ভুত বিষণ্ণ হাসি ফুটে উঠল মালিনীর ঠোঁটে। সে জবাব দিল, যাওয়া যাবে না, কারণ যে যুগ, যে সময় আমরা পিছনে ফেলে এসেছি সেখানে আর ফেরা যাবে না বলে। অতীতে কেউ ফিরে যেতে পারে না বলে। মঞ্জরি কি বলছে তা বুঝতে না পেরে চম্পক তাকিয়ে রইল তার দিকে। মালিনী মঞ্জরির চোখের কোণ বেয়ে এবার জল নামতে শুরু করেছে। না, এ অশ্রু আনন্দের নয়, বেদনার অশ্রু, বিচ্ছেদের অশ্রু। শেষ একবার তার প্রিয়তমর দিকে মুখ তুলে তাকালো মালিনী মঞ্জরি। তারপর বলল, নবজন্মে ভালো থেকো ভাস্কর। এবার তুমি আমাকে ভুলে যাবে। চাঁদের আলোতে চম্পকের দিকে তাকিয়ে আছে মঞ্জরি। বন্যার স্রোতের মতো তার দুচোখ ছাপিয়ে জল নামছে। চম্পক তাকে কিছু একটা বলতে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কোথা থেকে একখণ্ড মেঘ এসে যেন ঢেকে দিল চাঁদটাকে। চারপাশে নেমে এলো গাঢ় অন্ধকার। ভাস্কর চম্পকের চোখের সামনে থেকে হারিয়ে গেল মালিনী মঞ্জরি। চম্পক বলে উঠল, মঞ্জরি, তুমি কোথায়? কিন্তু কোনো সাড়া মিলল না। আর এরপরই চম্পকের মাথার ভিতরটা কেমন যেন ঝিমঝিম করতে শুরু করলো। তার মনে হতে লাগলো তার মাথার ভিতর থেকে সব ভাবনা, সব স্মৃতি যেন মুছে যাচ্ছে। মরুপ্রদেশের অম্বর প্রাসাদের সেই কানন, সেই প্রস্তর মূর্তি, মালিনী মঞ্জরির মুখ, এমনকি ভাস্কর চম্পকের নিজস্ব সত্তাটুকু, আত্মপরিচয়ও যেন হারিয়ে ফেলছে সে। তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না, শরীর কাঁপছে তার। দুহাতে মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ল ভাস্কর চম্পক। আর যখন হুঁশ ফিরল, তখন আবার চাঁদের আলো ফুটেছে। সে দেখল বাগানে একটা গাছের নিচে সে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে একটা শ্বেত পাথরের নারী মূর্তি। এই প্রাচীন বাড়িটার বাগানে নানা ধরনের মূর্তি আছে, তেমনই একটা মূর্তি এটা। তবে এত রাতে সে এখানে কেন বুঝতে পারল না। উঠে দাঁড়িয়ে মূর্তিটার দিকে একবার তাকিয়ে বাগান ছেড়ে বাড়ির ভিতর প্রবেশ করার জন্য এগোলো সে। 4
কলকাতা শহর একবিংশ শতাব্দীতে পদার্পণ করলেও শহরের উপকণ্ঠে এ বাড়িটা বেশ প্রাচীন। বাড়ি না বলে একে ছোটখাটো একটা প্রাসাদ বলাই ভালো। নাম মতি মঞ্জিল। ডাক্তার সঞ্জীবন বসু এ বাড়ি সম্পর্কে যতটুকু শুনেছেন তাতে কলকাতা নগরী পত্তনের কিছু সময় পরই মতি সিংহ নামের এক ধনাঢ্য ব্যবসায়ী নাকি এই প্রাসাদ ভবন নির্মাণ করান। অর্থাৎ এই বাড়িটার বয়স কমপক্ষে ৩০০ বছর। নিজের দেশ রাজস্থান থেকে বেশ কিছু সুন্দর পাথরের মূর্তি এনে মতি সিংহ সাজিয়েছিলেন বাড়িটাকে। এখনো তার বেশ কিছু দাঁড়িয়ে আছে বাড়িটাতে। কিছুদিন আগে এই বাড়িটাকে তুলে দেওয়া হয়েছে এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের হাতে। তাদের মাধ্যমেই প্রাচীর ঘেরা এই বাড়িটাকে মেরামত করে নিয়ে এখানে একটা মানসিক স্বাস্থ্য উদ্ধার কেন্দ্র চালান মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সঞ্জীবন বসু, অর্থাৎ লুনাটিক অ্যাসাইলাম, লোকে যাকে চলতি কথায় বলে পাগলা গারদ। সেখান থেকে প্রায় সুস্থ হয়ে ওঠা রোগীদের বাড়িতে ফিরিয়ে দেবার আগে কিছুদিনের জন্য এই মানসিক স্বাস্থ্য উদ্ধার কেন্দ্রে এনে রাখা হয়। বাড়ির ভিতর নিজের কাজের ঘরে বসেছিলেন সঞ্জীবন। বেলা 10টা বাজে। সূর্যের আলো খেলা করছে সামনের বাগানে। 3 দিন আগে তিনি অ্যাসাইলাম থেকে একজন প্রায় সুস্থ হয়ে ওঠা রোগীকে এনেছেন এ বাড়িটাতে। লোকটার নাম অপরেশ মিশ্র। লোক মানে একজন যুবক। তার কেস হিস্ট্রিতে একবার চোখ বুলিয়ে নিচ্ছিলেন মনোবিদ সঞ্জীবন। প্রায় সুস্থ হয়ে ওঠা রোগীর কেস হিস্ট্রিটা বড় অদ্ভুত। সরকারি আর্ট কলেজে অধ্যাপনার কাজ করেন অপরেশ। হঠাৎই তার মাথাটা কেমন যেন গন্ডগোল হয়ে যায়। সে দাবি করতে থাকে তার নাম নাকি চম্পক সিংহ। জয়পুরের অম্বর প্রাসাদে সে নাকি ভাস্করের কাজ করত। আদি বাড়ি তার রাজস্থানের বিকানিরে। তার প্রেমিকা মঞ্জরি নামের কোনো এক মেয়ের খোঁজে সে রাজস্থান থেকে এই বাংলাদেশে এসেছে। অথচ তার পরিবারের দাবি রাজস্থান তো দূরের কথা, অপরেশ কোনোদিন কলকাতা ছেড়ে দীঘা পর্যন্ত যায়নি। যাই হোক, সেই মঞ্জরির খোঁজে নাকি কলকাতার রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াতে শুরু করেছিল অপরেশ। বাধ্য হয়ে তাকে তার বাড়ির লোকরা অ্যাসাইলামে পাঠায়। দীর্ঘদিন সেখানে থাকার পর বর্তমানে সে প্রায় সুস্থ। কেস হিস্ট্রিটা দেখছিলেন তিনি। এমন সময় অপরেশ সে ঘরে প্রবেশ করল। গুড মর্নিং জানিয়ে সে ডাক্তার সঞ্জীবন বসুর চেম্বারে বসল। তারপর প্রশ্ন করল, আমি কবে বাড়ি ফিরবো ডাক্তারবাবু? বাড়ি ফিরে আমাকে কাজে যেতে হবে। অনেক দিন সেখানে যেতে পারিনি, অসুস্থ ছিলাম বলে। মনোবিদ সঞ্জীবন প্রথমে হেসে জবাব দিলেন, আশা করছি খুব তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দেব। এ কথা বলার পর অপরেশ কতটা সুস্থ হয়েছে তা একবার পরীক্ষা করার জন্য সঞ্জীবন তাকে প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি চম্পক সিংহ বলে কোনো নামের সঙ্গে পরিচিত? অপরেশ জবাব দিল, না। মঞ্জরি নামের কোনো মহিলার সঙ্গে? অপরেশ জবাব দিল, না, এ নামের কোনো মহিলাকে তো চিনি না, নামটাই প্রথম শুনলাম। সঞ্জীবন তাকে শেষ প্রশ্ন করলেন, আপনি রাজস্থানে গেছিলেন কখনো, জয়পুরের অম্বর প্রাসাদে? অপরেশ বলল, দীঘাপুরি দেখা হলো না তো রাজস্থান, কলকাতার বাইরেই কখনো যাওয়া হয়ে ওঠেনি। অপরেশের জবাব শুনে ডাক্তার সঞ্জীবন বসু বুঝতে পারলেন অপরেশ সুস্থ হয়ে উঠেছে। তার মাথার ভিতর থেকে মুছে গেছে অদ্ভুত ভাবনাগুলো। অপরেশ এরপর তাকালো জানলার দিকে। আলো ঝলমলে সকালে জানলার বাইরে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে শ্বেত পাথরের তৈরি একটা পূর্ণাবয়ব নারী মূর্তি। যেটা দেখিয়ে অপরেশ ডাক্তারবাবুকে বলল, মূর্তিটা খুব সুন্দর, তাই না? কাল বিকালে বাগানে ঘুরতে ঘুরতে দেখেছিলাম। ওটা কার মূর্তি? সঞ্জীবন মূর্তিটার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, ভারী সুন্দর মূর্তি, প্রাচীন মূর্তি, তবে কার মূর্তি বলতে পারবো না। শুনেছি মূর্তিটা নাকি রাজস্থান থেকে বহুকাল আগে আনা হয়েছিল। তবে মূর্তিটার দিকে তাকিয়ে একটা ব্যাপার তারা কেউ খেয়াল করল না, মূর্তির হাতে ধরা পাথরের তৈরি ফুলের মালাটা আর নেই। সেটা তার হাত থেকে খসে টুকরো টুকরো হয়ে পড়ে আছে তার পায়ের কাছে। মূর্তিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অপরেশ বলল, মঞ্জরি বলে কাউকে আমি না চিনলেও আপনার বলা ওই নামটা আমার বেশ লেগেছে।
শিল্পী ভাস্করদের মধ্যে প্রস্তর মূর্তির নাম দেওয়ার একটা রেওয়াজ আছে, জানেন নিশ্চয়। আমি এই মূর্তির ভাস্কর না হলেও আমার খুব ইচ্ছে করছে সেই মূর্তিটার একটা নাম দিতে। তাই আজ থেকে এই মূর্তিটার নাম দিলাম মঞ্জরি। মালিনী মঞ্জরি এখানেই শেষ। গল্পটা সত্যি খুব ভালো লাগলো আমার। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।